স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর স্থগিত হয়ে গেল। সূত্রের খবর যে বিহার পরিস্থিতির জন্যই নাকি এই বঙ্গ সফর স্থগিত করা হয়েছে। কিন্তু আহ আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বিহার পরিস্থিতিটা কেন তৈরি হলো, কেন নীতিশ কুমার এনডিএ তে ফের যোগদান করছেন। যদিও এর আগে নীতিশ কুমার প্রায় চারবার তিনি এনডিএ ছেড়েছেন, আবার এনডিএ তে এসেছেন। কেনই বা ছাড়লেন? বছর দেড়েক আগে তিনি এনডিএ ছেড়ে ফের আহ লালু প্রসাদের দলের সঙ্গে তিনি আহ সেখানে জোট করেন এবং তিনি মুখ্যমন্ত্রী হন, তার ছেলে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হন। তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথম আসেন এবং তিনি চান যে বিজেপির বিরুদ্ধে 2024 সালে একটা শক্তপোক্ত জোট, এবং তাকে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকেই মাথায় রেখে এই জোটের কারিগর বলে তাকে বলা হয়েছিল সেই সময়। তারপর তো আমরা দেখেছি ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং সেখানে নীতিশ কুমারের সঙ্গে মতভেদ মত পার্থক্য অনেক কিছুই হয়েছে। কিন্তু সে তো থাকবেই, নানা দল নানা থাকলে একটা মতভেদ মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোথাও তো সেটা এক জায়গায় হবে। কিন্তু তারপর আমরা যেটা দেখলাম যে আহ, এই জোট ধীরে ধীরে কোথাও যেন আস্তে আস্তে জোট আর হচ্ছে না, এটা কোথাও একটা ঘোট তৈরি হয়েছে। তাই ঘোট তৈরির কারিগর কি? আসলে কংগ্রেসকে রেখেই মাথায় রেখেই তো এই জোট তৈরির করা হয়েছিল, কিন্তু কংগ্রেসের যে দায়িত্ব বা দায়িত্ব সেগুলো কতটা তারা পালন করেছে? দীর্ঘদিন চুপ। 4 রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল, তারা ভেবেছিল যে এই নির্বাচন থেকে তারা জয় হবে এবং তারপরে তারা জোটের বিষয়ে কথা বলবে। নানা রকম ভাবে জল গড়িয়েছে আমরা দেখেছি, কিন্তু প্রশ্ন হলো যে এই যে নীতিশ কুমার ছেড়ে বেরিয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো পর্যন্ত কোন রকম জোট হলো না, তাহলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনো জোট হলো না, এই জন্য বড় শরিক হিসেবে দায় কি কংগ্রেসের নয়? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে নীতিশের নীতি বদল, এই দায় কার? কারণ তারা তো জানতেন যে নীতিশ কিন্তু যে কোনো সময় তার নীতি বদলাতে পারেন। অতএব জোটটা তো প্রথম থেকেই সেভাবেই করা উচিত ছিল। তাহলে নীতিশের এই নীতি বদলের জন্য দায় কার? শুধু নীতিশ বললেও ভুল হবে। এ রাজ্যেও যেভাবে আমরা দেখলাম যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য দায় কার? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, নীতিশ কুমার তার তো নীতি বদল করতে চলেছেন বলেই খবর। অমিত শাহ এই বাংলায় আসার কথা 28 তারিখ, কিন্তু রাতে, কিন্তু তিনি আসছেন না। যতদূর জানা যাচ্ছে বিহার পরিস্থিতির জন্যই হয়তো তিনি আসছেন না। কিন্তু প্রশ্ন এখন অন্য জায়গাটায়, যে একদিকে যেমন নীতিশকে ধরে রাখতে পারলো না ইন্ডিয়া জোটে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গেও যে পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম এই বাংলায়, এই জায়গাটা থেকে এই যে জোটটা ঠিকমতো হলো না, বা দীর্ঘদিন যে জোটটাকে একটা ঘোটে পরিণত করার জন্য দায়টা কার? দেখো, শুধুমাত্র নীতিশ কুমারের চলে যাওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায় না, একই সঙ্গে তোমার অরবিন্দ কেজরিওয়ালই হোক, এবং তারপরে এবার ডিএমকেও মুখ খুলেছে যে পুরো জিনিসটা ধরো কংগ্রেস যেভাবে, কংগ্রেস তো সব থেকে বড় দল, তো লিডারশিপ নিয়ে কংগ্রেসেরই এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কংগ্রেস কিন্তু সেই লিডারশিপ দিতে পারেনি। বিশেষ করে ধরো 3টে মাস, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, যখন 3 রাজ্যে ভোট হয়েছিল, কংগ্রেস কিন্তু অল আউট ফোকাস সেখানে করেছিল, সেখানে জোটের কোনো কাজই এগোয়নি। বিশেষ করে অন্য যারা শরিক দল, তারা প্রথম থেকে জোটের একটা আসন সমঝোতার কথা বলেছিল। কংগ্রেস কিন্তু ভেবেছিল যে 3টে রাজ্যে যদি জেতে নিজের টার্মসে তারা আসন সমঝোতা করবে। কিন্তু 3টে রাজ্যে কংগ্রেস আর কি মুখ থুবড়ে করার পর, তাহলে ফলে জোট শরিকরাও তখন কংগ্রেসের, তাদের কাছেও কংগ্রেসের সেই গ্রহণযোগ্যতা থাকলো না। এবং পরবর্তীকালে ধরো বিভিন্ন রাজ্যে যে ধরো পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের, অন্য জায়গায় আপের সঙ্গে কংগ্রেসের আহ যে গোলমাল, সেই গোলমালও তারা সামাল দিতে পারেনি। এখনো দেখো বাংলায় কি হবে, একদিকে অধীর চৌধুরী একরকম বলছে, ওইদিকে তোমার কংগ্রেসের সভাপতি খার্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বলছেন যাত্রার অনুমতি দেয়া হোক। ফলে কংগ্রেসের সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। যে সবাইকে একসূত্রে গাঁথা বড় দল হিসাবে কংগ্রেস কিন্তু সেটা আর কি ব্যর্থ।
আজকে নীতিশ কুমারের চলে যাওয়ার থেকে বড় জায়গাতে বিজেপির তো পুরোপুরি লাভ, কারণ নীতিশ কুমার ছিলেন জোটের অন্যতম সূত্রধর। তোমার যদি মনে থাকে, প্রথম জোটের বৈঠক ইনিশিয়েট উনিই করেছিলেন, তার সঙ্গে হ্যাঁ, সেকেন্ড উনি করেছিলেন মমতা উনি প্রথম বন্দ্যোপাধ্যায়। নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন ও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পাটনা থেকেই শুরু হবে এই জোটের আহ, 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 হ্যাঁ, আলোচনা, এবং প্রথম এবং মিটিং জয়প্রকাশ পাটনাতেই হয়েছিল। জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সঙ্গে তখন তুলনা করেছিলেন। নীতিশ কুমার প্রতিটা রাজ্যে গিয়েছিলেন, ঘুরেছিলেন অন্যদের সঙ্গে বসে। আজকে নীতিশ কুমারের চলে যাওয়া তো একটা বড় ধাক্কা, হুম। সেটা আর কি ইন্ডিয়া জোটের পক্ষে। এরপরে ধরো যারা ভোটার আছে তারা বা অন্যরা আছে, তারা কিভাবে ইন্ডিয়া জোটের ওপর আস্থা রাখবে, তারা কিভাবে, বা যে সমস্ত ভোটাররা তো পুরো তো প্রথমেই টলমল। এরপরে অন্যান্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন তারা এখানে রাজ্যে একা লড়বেন। অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছেন আম আদমি পার্টি এই পাঞ্জাবে একা লড়বেন। তো অলরেডি ডিএমকে বলে দিয়েছে যে কংগ্রেস কোনো সিট অ্যাডজাস্টমেন্টে আগ্রহ দেখাচ্ছে না। একইভাবে সমাজবাদী পার্টিও সেই কথা বলছে, কংগ্রেস সেখানে আসন চেয়েছে হচ্ছে 18টা, সমাজবাদী পার্টি সেটা ছাড়বে না। একইভাবে তোমার মহারাষ্ট্রে গোলমাল লেগেছে, শিবসেনা উত্তর থাকার ফ্যাকশন সেখানে কংগ্রেসকে আসন ছাড়বে না। ফলে কংগ্রেসের যেটা হচ্ছে কোথায় সিট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কংগ্রেসের সেখানে কি সিট অ্যাডজাস্টমেন্ট করতে পারছে? ফলে যেটা বারবার করে ফুটে বেড়াচ্ছে সেটা হচ্ছে নেতৃত্বের অদক্ষতা। এইটা কিন্তু হ্যাঁ, নীতিশ কুমার ঠিক আছে, কোনো আদর্শহীন রাজনীতি নীতিশ কুমার চলে যেতেই পারেন, তো সেখানে ধরে রাখার দায়িত্বটা কার? সেখানে ধরে রাখার দায়িত্বটা তো কংগ্রেসের। তাহলে কংগ্রেসের যদি এই নেতাদের এই লিডারশিপ হয়, তাহলে তো কোনো নেতাকেই তারা থাকতে পারবে না। কারণ দেখো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। রাজনীতিতে এখন কোনো পার্মানেন্ট বন্ধুও নেই, কোনো পার্মানেন্ট শত্রুও নেই, যে যখন খুশি আছে সে তখন খুশি যোগাযোগ করতে পারে। বিজেপির এবার 400টা আসন বিজেপির ফোকাসে আছে। বিজেপি তার জন্য যেখানে যাকে পারবে, দেখি যদি তার জেতার সম্ভাবনা থাকে বিজেপি, সে একটা সাংসদ হলেও নিয়ে নেবে। কারণ বিজেপি এবার 400টা আসন পূর্ণ করতে চায়। তো বিজেপি এবার একটা আসন হলেও ছাড়বে না। কোনো জায়গায় যদি দেখো কারা একটা আসনের জন্য এসছে, বিজেপি তাকেও নিয়ে নেবে দলবদল করে। কারণ বিজেপির লক্ষ্য 400। এবার নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা ততক্ষণই থাকবে ধরো 2024-এর মে মাস পর্যন্ত, কারণ বিজেপির জেতা দরকার। তারপরে জানি না নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা কতটা থাকবে। 2025 সালের ভোট পর্যন্ত নীতিশ কুমার সেই গ্রহণযোগ্যতা রেখে দিতে পারবেন কিনা। কারণ অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি, শিবরাজ সিং চৌহান বা তোমার রাজস্থান, সেখানে কিন্তু প্রাক্তন যারা নেতা আছেন, তোমার বসুন্ধরা রাজে সিন্ধিয়াদের, এরা কিন্তু দূরে সরে গেছে, কেউ নেই। ফলে নীতিশ কুমারকে যে 2024-এ মে মাসের পর বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ একইভাবে রেখে দেবে, এটা কিন্তু হওয়ার কোনো কারণ নেই। কারণ 2024-এর ভোটটা চলে গেলে নীতিশ কুমারকে তারা ছুড়ে ফেলেও দিতে পারে। কারণ অলরেডি যেটা শোনা যাচ্ছে যে দুখানা উপমুখ্যমন্ত্রী এবং স্পিকার সবই নিয়ে নেবে হচ্ছে বিজেপি। অর্থাৎ ফলে কারণ এখন তো নীতিশ। এই কথা বলা যায় যে কংগ্রেস যখন আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটা জোট তৈরি করছে, বা কংগ্রেস এই জোটের প্ল্যাটফর্মে আসছে, তা কংগ্রেস একটা বড় দল, সেক্ষেত্রে তাদের যতটা আর কি দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, মানে এইটা কি তাহলে তুমি বলবে যে আমরা বলি না রাজনৈতিক দূরদর্শিতা, কোথাও কি কংগ্রেসের এই রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলে মনে হচ্ছে? না, তার থেকে আমি যেটা বলবো, নেতৃত্বের দেওয়ার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার রাহুল গান্ধী সেই নেতৃত্ব, যে সবাইকে দেখো, রাহুল গান্ধী সেটা সরে গিয়ে মল্লিকার্জুন খার্গেকে দিলেন কংগ্রেসের সভাপতি হিসাবে। যদিও পেছন থেকে সবই আমরা জানি গান্ধী পরিবারই নিয়ন্ত্রণ করে, তাও মল্লিকার্জুন খার্গেকে দেওয়া হয়েছিল, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী পদের পর্যন্ত বলেছিলেন উনি হোক। তো সেখানে দাঁড়িয়ে সে আজকে তুমি ভাবো, একটা ইন্ডিয়া জোটের সঙ্গী সে পশ্চিমবঙ্গে পর্যন্ত সে রাহুল গান্ধী ঠিক করে তার ন্যায় যাত্রা নিয়ে যেতে পারছে না, বাধা পাচ্ছে, তার জন্য চিঠি লিখতে হচ্ছে। এটা তো একেবারেই ভালো উদাহরণ নয়। সেখানে একটা পশ্চিমবঙ্গে সে ন্যায় যাত্রা নিতে গেলে যে খার্গেকে চিঠি লিখতে হচ্ছে, এবং তারপরে একই সঙ্গে বলতে হচ্ছে আপনি আসুন। একদিকে চিঠি লিখে অনুমতি আদায় করতে হচ্ছে, অথচ ন্যায় যাত্রা তো অনেক আগের দিক থেকেই ঘোষিত, এটা তো হঠাৎ করে ঘোষিত হয়নি। হুম। ফলে বোঝা যাচ্ছে কংগ্রেসের যেটা প্রধান সব অভাব সেটা হচ্ছে নেতৃত্বের, এবং তারা হয়তো এমনিই ভেবে নিয়েছিল যে জিতে যাবে। যে আজকে বিজেপি তার সঙ্গে মিলে আরএসএস, একদিকে তাদের আদর্শ এবং তাদের এই সংগঠন যে জায়গায় নিয়ে গেছে, সেখানে আমি জোটটা অনেক আগে হওয়া উচিত ছিল, এবং আসল সমঝোতাটা আগে হওয়া উচিত ছিল। এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, নীতিশ কুমার ভেঙে যাওয়ার পর ইন্ডিয়া জোটের কি নেতারা কি বলবেন, সেটা কিন্তু পুরো জিনিসটা আর কি বিষবাউ জলে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। কংগ্রেসের লিডারশিপ নিয়ে আবার প্রশ্ন উঠবে, এবার অন্যান্য রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়বে। একদম। আমরা সেদিকেই নজর রাখবো যে সত্যি নীতিশ কুমার
তার নীতি কি বদল করছেন? নীতি বদল করে ফের পঞ্চমবার, এর আগে চারবার ডিগবাজি খেয়েছেন, এবারে আবারও তিনি এনডিএতে ফিরে যাচ্ছেন। 1.5 বছর আগে তিনি এনডিএ ছেড়ে এসেছিলেন, আবার এনডিএতে ফিরে যাবেন কি সেটা তো বোঝাই যাবে। আর অত 24 ঘন্টাও সময় নেই। আপাতত আমাদের নজর থাকবে যে কংগ্রেস কি করে। সারা আহ ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে কংগ্রেসের কি হাল হয়। এটা কি আবার এই 50-এর নিচে কংগ্রেস থাকবে? তার মানে আমরা জানি না, সেটা সেটা নজর রাখবো। ধন্যবাদ অরুণদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।